বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। একটা এমন এক সময়ে এসে আমরা পৌঁছেছি, আজকের এই সময়কালে কঠিন জটিল এক অঙ্ক এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এই অবস্থায় উত্তরণের সিঁড়ি বাওয়া না পতনের জন্য লাভ দেওয়া, নাগরিক অধিকার কি ইত্যাদি ব্যাপারগুলো আমাদের কাছে খুব চলে এসছে। আমরা বুঝি আর না বুঝি, বাংলা বাঙালি অনুপ্রবেশ, এনআরসি, নাগরিকত্ব, এসআইআর, এই সব কিছু নিয়ে আমরা একটা জটিল কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। এই মতলবী সময়ে আমরা একটা ধারাবাহিক আলোচনার আয়োজন করেছি এই বিষয়টির উপরে। আমরা দেখতে পাচ্ছি বিহার নির্বাচনকে সামনে রেখে এসআইআর মানে আমাদের আরও নিবিড় বিষয়টাকে নিয়ে আসা হয়েছে। সেখানে এই একবারে গোটা বাংলায় ঘ্যাচাং ফু যাকে বলে আর কি, মানে নাগরিকত্ব এবং ভোটার ব্যাপারটাকে মানে নিশ্চিত করার জন্য একটা যে তালিকা প্রস্তুত করা হবে, এই সমস্ত বিষয়টা আপাতত বিহারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কিন্তু ওই পাশের বাড়ি আগুন লাগলে আমার বাড়িতে আজ আসবে, 26-এই আমাদের নির্বাচন, পশ্চিমবঙ্গের নির্বাচন। এমন একটা পরিস্থিতিতে বঙ্গভাষীরা নাকি গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হচ্ছে। এই অবস্থায় আমরা বিভিন্ন কথা শুনতে পাচ্ছি এবং প্রতিবেশী রাষ্ট্রে কিছু মানুষ এপার বাংলায় এসেছে কাদের সন্ধানে, তাদেরকে অনুপ্রবেশ বলা হচ্ছে, তাদেরকে এখন পুশব্যাক করা হচ্ছে। আবার এমন বিষয়টা রয়েছে, মানে বিতর্ক নানাভাবে দানা বাঁধছে যে বেশ কিছু বাংলাদেশি কিন্তু কুচবিহার জেলার ক্ষেত্রেও দেখা গেছে যে তারা প্রায় আত্মসমর্পণ করছে, যে তারা স্বীকার করে নিয়েছে যে এই রকম তারা এসছিল আমাদের সীমান্ত পারাপার হয়ে এবং তারা এখন নিজেদের দেশে যেতে চায়। এরকম একটা পরিস্থিতিতে আমরা আজকের আলোচনায় এসেছি। আমাদের স্টুডিওতে আজকে উত্তরের বাতাসে যিনি আলোচক হিসেবে আমরা পেয়েছি, আমার বাঁদিকে নীলাঞ্জনা চৌধুরী, অধ্যাপিকা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা সিকনের স্টুডিওতে তাকে স্বাগত জানাই বিশিষ্ট প্রাবন্ধিক দেবব্রত চাকি মহাশয়কে। আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। আমরা দেবুদাকে দিয়েই যাচ্ছি। দেবুদা, এমন একটা সময় কিছুটা নাকি বাঙালিদের ক্ষেত্রে দুঃসময়, এটা কতটা প্রচার, কতটা প্রভাব 26-এর নির্বাচনের মধ্যে কতটা রয়েছে, সব মিলিয়ে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসন বা সরকারি পরিকাঠামো যদি তাদের মতো করে, বা নির্বাচন কমিশন সুনির্দিষ্টভাবে বললে, যদি তাদের যে এই প্রক্রিয়াগুলো আছে সেগুলো যদি করত, তাহলে হয়তো এই প্রশ্নগুলোর কোনো অবকাশ থাকতো না। কিন্তু এগুলো নিয়ে যতটা রাজনৈতিক ঢক্কা নিনাদ শুরু হয়েছে এবং বিভিন্ন তরফ থেকে, ফলে মানুষের মধ্যে বা জনমানসে এই কাজগুলো নিয়েও কিন্তু একটা প্রশ্ন উকি দিতে শুরু করেছে সাধারণ মানুষের মনে। নির্বাচন কমিশন ভোটার লিস্ট সংশোধন করবে, নতুন ভোটার 18-তে যে উত্তীর্ণ মানুষকে, নবীনকে তার ভোটার তালিকায় সে নাম সংযোজন হবে, মৃত ভোটার বাদ যাবে। বহু লোকের হয়তো দেখা যাচ্ছে যে 2 জায়গায় ভোটার আছে, সেটা আছে তার একটা জায়গায় কাটা যাবে। এ তো রুটিন ব্যাপার, এটা হওয়ারই কথা। আর যেটা এসআইআর বলা হচ্ছে সেটা 10 বছর পর পর হওয়ার কথা। শোনা যাচ্ছে যে 2002 সালে হয়েছিল, তারপরে হচ্ছে এবার 2025-এ মাঝখানে একটা গ্যাপ রয়ে গেছে। সেটা কি আদমশুমারির কথা বলছেন? না, আদমশুমারি না, এটা এসআইআর এর কথা। এটা শোনা যাচ্ছে। এটা বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এখন তো আমরা তো সোশ্যাল মিডিয়ার উপর তো আমরা একটু কি বলবো আর
মানে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে সোশ্যাল মিডিয়া, আর আমাদের এই একটা অ্যান্ড্রয়েড ফোন। আচ্ছা আচ্ছা। ফলে আমরা তো কি বলবো আর। তো যাই হোক, তাতে এসআইআর হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু 2002 সালে এই এসআইআর কিভাবে হয়েছিল, কতটা হয়েছিল, তার প্রভাব কি, এটা কিন্তু আবার আমাদের সামনে কিন্তু কেউ খোলসা করছে না। সেটা যদি খোলসা হতো তাহলে হয়তো মানুষের মধ্যে এতটা থাকতো না। আর তারপরে এখন যেটা হচ্ছে, একটু ওভার এক্সারসাইজ বোধহয় প্রশাসনের দিক থেকে চলছে। এই আমি জানি, আমি যে বললাম সোশ্যাল মিডিয়া নির্ভর, তো আমরা কিছুক্ষণ আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যাদের বাড়ি মুর্শিদাবাদ, এরকম দুজনকে পুশব্যাক করে দিয়েছে বাংলাদেশ ভূখণ্ডে, বিএসএফ করে দিয়েছিল, তারপরে ফিরে নিয়ে আসা হয়েছে। সে তো মেকলিগঞ্জ দিয়ে করা হয়েছে। এরকম এটা সোশ্যাল মিডিয়া দেখা চাই। তা সেখানে যখন ওপাশের মিডিয়া যখন দেখাচ্ছে, তখন তারা কাঁদছে, যা কথাগুলো বলছে। তা আমার প্রশ্ন হচ্ছে, এরকম যদি জেনুইন কেউ হয়ে থাকে, সেরকম একটা কেসও হবে কেন? এটা প্রশ্ন, একটা কেস হবে কেন? আমি 2, 5টা, 10টা আমার দরকার নেই, একটা কেসও একটা জেনুইন ভারতীয় নাগরিকের এই দুর্দশা হবে কেন? এটা একটা প্রশ্ন আসছে। তো আবার যেটা বলা হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি, আমি হলফ করে বলতে পারবো না এটা নেই, এটা বলতে পারবো না, এটাও আছে, কিন্তু একটা দীর্ঘদিন ধরে এটা কিন্তু চলছে। তো হঠাৎ এই এসআইআরকে কেন্দ্র করে যে সারা দেশ জুড়ে যে ধরপাকড়ের প্রাথমিক এটা কি, সে কোন ভাষায় কথা বলছে, এটা যদি মায়ানমার থেকে এসে যদি সে আশ্রয় নিত, তার ভাষা যদি অন্য হতো বা বার্মিজ হতো, সে যদি নেপাল থেকে এসে করতো বা এরকম হতো, তাহলে একটা জিনিস, যেন সারা দেশে এটা একটা যুদ্ধ দেখে দেওয়া হচ্ছে বাংলাভাষী। বাংলাভাষী তো বাংলাদেশিও হতে পারে, ভারতীয় হতে পারে, কিন্তু এমন একটা রাজনৈতিক জাতাকলে সমস্ত বিষয়টা পড়ে গেছে, যার ফলে একটা কিন্তু মানে একটা এলোমেলো একটা চেহারা। আমরা নীলাঞ্জনের কাছে একটু যাচ্ছি, বলছি যে ধরুন 31 তারিখ আবারও কোচবিহার জেলার এক ভদ্রমহিলা বা তুফানগঞ্জের এক ভদ্রমহিলার কাছে বা অসমের এনআরসি চিঠি এসেছে। আমরা একটু লক্ষ্য করলাম যে তৃণমূল যাই বলুক, একটা ইসের মানে অসংযোগ কিন্তু আছে। তো এই যে প্রতিবেশী রাজ্যে এনআরসি লাগু হওয়ার পর আমাদের রাজ্যে তার একটা এফেক্ট, এই তৃণমূল থেকে বলার চেষ্টা হচ্ছে যে এটা একটা কৌশল, মানে রাজনৈতিক কৌশলগত বিষয়, সেটা হচ্ছে 26-এর নির্বাচনের আগে ভয়। আপনি কি মনে করছেন যে এনআরসি নিয়ে? না, এনআরসি বিষয়টাই আমি যেটুকুন পড়াশুনো করে জানলাম যে সেটা আসাম সরকারের নিজেদের তাগিদেই একটা 2013 সালে কেস করেছিল সুপ্রিম কোর্টে, এবং তার পরিপ্রেক্ষিতেই এসেছিল সুপ্রিম কোর্টের থেকে প্রথমে নালান ভয়েড হয়, পরবর্তীকালে তারা মেনে নিয়ে তাদের ব্যবস্থাপনায় নিরীক্ষণেই কিন্তু এনআরসিটা শুরু করার কথা হয়েছিল 2015 সাল থেকে। কারণ 1951 সালে আসাম এমন একটা জায়গা সেখানেই কিন্তু এর আগের সেন্সাসেও একটা এনআরসি জাতীয় বিষয় এসেছিল, সেই একটা কমিশন ছিল, ন্যাশনাল কমিশন যেটা ছিল, সেইটারই অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল 2003 সালে। তো আসামকে কেন্দ্র করে বহু যুগ ধরে এই ঘটনাটা চলে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসামে গিয়ে বসবাসকারীর সংখ্যার নিরিখে এটা হয়েছে, এবং 1983 সালেও একবার এটা এসেছিল, 87 সালেও একবার এসেছিল। সব বিষয়ে আসামে যারা বসবাসকারীরা আছে তারা তাদের ভোট ব্যাংক হোক বা তাদের নিরাপত্তা হোক, তারা হয়তো সেই কারণে বারবার করে দ্বারস্থ হয়েছে, আইনের দ্বারস্থ হয়েছে যে ভোটার লিস্ট সংশোধন এবং বাইরের থেকে যারা গেছে তাদেরকে চিহ্নিতকরণ। তা এই সমস্ত ঘটনাগুলো দীর্ঘদিন ধরে চলে এসছে, সেই পরিপ্রেক্ষিতেই একটা
এনআরসির মতন ঘটনা ঘটে গেছে আসামে। তো সেটার পরিপ্রেক্ষিতে আজ যার কাছে এসেছে, চিঠিটা এসেছে, এর আগেও কোচবিহারের দুজনের কাছে এসেছে। না, ওনার কাছে এর আগেও দুবার এসেছে, যেটা আমি পড়ে না, এটা জানতে তো ওনাকে পারলাম। মানে রিমাইন্ডার হিসেবে আবার দেওয়া হচ্ছে, যেতে বলা হয়েছে পুলিশে। এবার ধুবড়িতে গিয়ে তাকে জানানো হয়েছে। এবং ওনার যে বিবৃতি সেটা যদি বলি, উনি বলেছেন 18 বছর বয়সে ওনার বিয়ে হয় এবং উনি এদিকে চলে আসেন। ধুবড়ি জেলারই বাসিন্দা উনি। 18 বছর বয়স অবধি ওখানে ছিলেন এবং কোনোদিনই ওখানে ভোটাধিকার প্রয়োগ করেননি। তাই এটা আমার একটা জিজ্ঞাস্য যে এটা কি শুধু ভোটাধিকারের জন্যই ব্যাপারটা? এনআরসির সাথে কিন্তু সিটিজেনশিপ অ্যাক্টের কোনো ই নেই। সিটিজেনশিপের সাথেই আছে, কিন্তু ভোটাধিকারের সাথে না, কি আছে? ভোটের সাথে সিটিজেনশিপ অ্যাক্টের তো ব্যাপারটা নেই। দেবদা কি বলো, সিটিজেনশিপ অ্যাক্ট এবং ভোট এই দুটো তো আলাদা। তো একদম নিয়ম হচ্ছে, তো আমরা জানি যেটা যে একজন আমার রেজিস্ট্রেশন হবে, আমি ন্যাশনাল রেজিস্টার একজন নাগরিক হিসেবে তো আমি ভোটাধিকার প্রয়োগ করি। হ্যাঁ, নাগরিক না হলে আমার ভোটটা কি করে আসবে? সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্ন আছে, তো প্রশ্ন নেই একদম বললে তো হবে। এবার উনি সেই প্রশ্নটাই তুলেছেন যে উনি 18 বছর বয়সে যখন বিয়ে হয়ে এখানে এসেছেন, কোনোদিনই আসামে ভোটটা দেননি। সুতরাং আসামের যে ভোটার লিস্ট তাতে তো ওনার নাম নেই। ওনার সংশয়টা সে জায়গায়, তাহলে ওনার পরিচয়টা কি? উনি একটা দোদুল্যমান অবস্থাতে আছেন যে উনি নাগরিক কি নাগরিক নন, এবং আসামের নাগরিক না বাংলার নাগরিক। মানে ওনার কাছে কিন্তু উনি যে অবস্থাতে আছেন উনি কিন্তু দোদুল্যমান, মানে একটা জিনিসে সন্দিগ্ধ। একটা জিনিস আজকে নাগরিকত্ব একটা চ্যালেঞ্জের মুখে। কি না, নাগরিকত্ব চ্যালেঞ্জের প্রশ্ন না, নাগরিকত্ব চ্যালেঞ্জ নয়, এটা নাগরিকত্ব চ্যালেঞ্জ বলা ঠিক যাবে হবে না। কেন? একটা প্রশ্ন হচ্ছে যে এসআইআরে যে নিয়ম, যেটা শোনা যাচ্ছে আর কি, যে একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে আমার ডকুমেন্টস আমাকে দিতে হবে। ডকুমেন্টসের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, ক্যাটাগরিটা অনেক আছে। তা আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, যখন এত হট্টগোল হচ্ছে সংসদের বাইরে, সংসদের ভেতরে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এত কিছু হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল রাস্তায় মিছিল করছে, মিটিং করছে। সর্বশেষ এসআইআর যেটা হয়েছিল, ধরে নেই আমি 2002 সালে, কি ছিল পিকচারটা? এটা কেন ইলেকশন কমিশন সামনে আনছে না কেন? এটা তো আনলে তো মানুষের কাছে একটা ধারণা হবে। আমি কথার কথা 2002 সালে আমরা এটা করেছিলাম, এটা তার রেজাল্ট এসেছিল, এত লক্ষ লোকের নাম মৃত ভোটার বাদ গেছিল, এইভাবে একটা নতুন লোক সংযোজন একটা কিছু হবে। আমি সমস্ত বিষয়টার মধ্যে কেমন যেন একটা ধোঁয়াশার একটা তৈরি করা। এই যে ক্ষেত্র, এই যে মানে আধার কার্ডটাকে এমনভাবে মান্যতা দেওয়া হলো সর্বত্র, আমরা এখন আর আধারটাকে সেভাবে গুরুত্ব না দেওয়ার একটা প্রবণতা। না, এইটা হঠাৎ করে আসলো, বলা হলো যে আধার জাল হচ্ছে, ভোটার কার্ড জাল হচ্ছে। সুপ্রিম কোর্ট অতি সম্প্রতি খুব ভালো একটা অ্যাডভাইসারি, বলবো এটা ভার্ডিক্ট দেয়নি, অ্যাডভাইসারি, যে বলছে যে জাল তো অন্য যে কোনো ডকুমেন্টও হতে পারে, সব কিছু জাল হতে পারে। তা তুমি এত কিছু এইগুলো দেখে তুমি এত বড় বড় একজনকে তুমি দিচ্ছ, আজকে তুমি এটাকে দেবে না, সেই ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্ট একটু বলেছে। আরেকটা ব্যাপার যেটা চলছে, হঠাৎ করে অনুপ্রবেশকারী, এটা রাজনৈতিক দলের রাজনৈতিক এজেন্ডা থাকতেই পারে, রাজনৈতিক এজেন্ডা রাজনৈতিক দল করবে না, এটা তো আর নিশ্চয়ই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় তো সেটা কোনো কাজের কথা না। যেমন কোনো রাজনৈতিক নেতা বা কোনো দল সম্বন্ধে বললে একটা কথা মাঝে মাঝে শোনা যায়, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আরে রাজনৈতিক দলের লোক, রাজনৈতিক নেতা যে কথা বলবে সেটা রাজনৈতিক উদ্দেশ্যই বলবে, ঠিক। এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকম ন্যারেটিভ থাকে আর কি আমাদের মধ্যে। তো প্রশ্নটা হচ্ছে ঠিক এই জায়গাটায় যে অনুপ্রবেশকারী
এই যে বলো, আজকে সুপ্রিম কোর্ট বোধহয় একটা প্রশ্ন করেছে আজকে বিকেলবেলা, আমি ওইটাও সোশ্যাল মিডিয়ার দৌলতে, কিন্তু আমি কোনো ক্রস চেকিং করিনি, আমি কিন্তু খুব খোলাখুলি বলছি যে রোহিঙ্গারা শরণার্থী না অনুপ্রবেশকারী, একটা প্রশ্ন সুপ্রিম কোর্ট আজকে রেখেছে। এখন আমি ছিটমহল নিয়ে আমার দীর্ঘদিনের একটা চর্চা আছে, আমি এটা আমার সন্তুষ্ট নিয়ে আমি কাজ করেছি, অন্বেষণ করেছি, বিভিন্ন ছিটমহলের বিষয়টা নিয়ে আমার নার্চার আছে, আমার একটা কাজও আছে। এই সময়কালে ছিটমহল বিনিময়ের বোধহয় এক দশকে 10 বছর পূর্ণ হলো আজকে 31 তারিখ। আমি তো কুচবিহার জেলা শুধু না, উত্তরবঙ্গের যদি কথা বলি, যে ছিটমহলগুলোর থেকে লোক যারা ছিটমহলবাসী তারা বিভিন্ন সময়ে এই ভারতীয় ছিটমহল বলতে আমরা যেগুলোটা বুঝি, এটা অ্যাকচুয়াল কুচবিহারি ছিটমহল। দেশীয় রাজ্য কুচবিহারের এই ছোট ছোট ভূখণ্ড যেগুলো তখন যখন দেশ বিভাজন হয় তখন সেগুলো ছিল হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে, পূর্ব পাকিস্তানে। তখনও বাংলাদেশ হয়নি, 111টি না, তখনও বাংলাদেশ হয়নি, পূর্ব পাকিস্তান রংপুরে। পরবর্তীকালে মানে কুচবিহার যখন অন্তর্ভুক্তি হচ্ছে সেই সময়কার ঘটনা মনে হয়। হ্যাঁ, তা ফলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো ছিল পূর্ব পাকিস্তানে পড়লো, তারপর থেকে মোটামুটি 60-এর দশক পর থেকে, 60-এর পরে, তারপর 70-এর 71-এর পরেও, এই 74-এ মুজিব হত্যার পরে সেটা আরেকটু ইয়ে হলো, যে ওখান থেকে কিন্তু এই ছিটমহলগুলোর বহু মানুষ তাদের জীবন সম্ভ্রম বাঁচাতে মূল ভূখণ্ডে এসে আশ্রয় নিতে বাধ্য হল। এটা আমি জানি, এদেরকে নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি, আজও আমার সঙ্গে যোগাযোগ আছে তাদের। তারা এসে এখানে কিন্তু যেভাবে এখন উঠছে, যে এইভাবে ভোটার লিস্টের নাম এটা তুলে ফেলছে, আধার কার্ড করে ফেলছে, তাহলে এই মানুষগুলো তো এসে এখানে আধার কার্ড ওইভাবে করে ফেলছে, ভোটার লিস্টের নাম তুলে ফেলছে। এটা তো চুক্তি, একটা বিনিময়। না, ওটা তো ওটা তো বিনিময় তো হলো 10 বছরের কথা আমি বলছি, আমি তার আগের কথা বলছি, তাহলে সেই মানুষগুলোকেও যদি এখন এসআইআর সেই পুরনো জিনিস বলা হয়, সেটা সেই মানুষগুলো দেখাবে কি করে? শিলিগুড়ি এলাকায়, শিলিগুড়ি, এখতিয়াশিয়াল, ফুলবাড়ি, মাটিগাড়া, আমাদের সাউথ বেরোবাড়ি, লাটাগুড়ি, বহু জায়গায় এই ধরনের মানুষ আছে, আমি জানি তাদের সাথে। হলদিবাড়ি আছে, কুসলিবাড়ি আছে। ফলে সমস্যাটা কিন্তু অনেক রকম, অনেক গভীরে একটা সমস্যাকে এটা দেওয়া, মানে উস্কে দেওয়া হলো। এটা কিন্তু আমি দেখছি না বিষয়টা। যদি এটাকে সংস্কার বলি, তো সংস্কারের ক্ষেত্রে তো কিছু এরকম অসুবিধাও হবে। না, হয়েছে তো। যারা 2015 ছিটমহল বিনিময়ের পরে যারা এই পাশে আসলো, মূল ভূখণ্ড, ভারতীয় ভূখণ্ডে আসলো বা বাংলাদেশি ভূখণ্ডে চলে গেল, না, ভালো একজনও যায়নি, বাংলাদেশ ভূখণ্ডে একজনও যায়নি। বাংলাদেশ ভারতীয় ছিটমহল থেকে ওরা বাংলাদেশের কাছে, কিন্তু বাংলাদেশি, সেটাই বলছি, বাংলাদেশি ছিটমহল থেকে কেউ বাংলাদেশে যায়নি। হ্যাঁ, যেটা হচ্ছে এই যে যারা এলো তাদের তো আমি জানি সেই সময় একদম রেজিস্ট্রার জেনারেল থেকে তাদের একদম সিটিজেনশিপ হয়েছে, ভোটার কার্ড, মানে আমাদের থেকে কিন্তু ওদের কাগজ জেনুইন। আমি জানি, আমি খুব কাছ থেকে দেখেছি তো বিষয়টা, ডিল করেছি এই ব্যাপারটা নিয়ে। সেরকম 7টা লোককে দিল্লি পুলিশ রিসেন্টলি নিয়ে গেল, আটকে রাখলো। ওই দিনহাটার ক্যাম্প থেকে আমাকে ফোন আসলো, কারণ ওরা জানে, ওরা তো আপদে বিপদে আমাকে বিভিন্ন সময় যোগাযোগ রাখে আমার সঙ্গে, ওদের কথা বলে। আমি আমার পুরনো যোগাযোগগুলো যে ছিল আমার সেই সময় ছিটমহল বিনিময়ের সময়, আমি তাদেরকে বললাম যে ব্যাপারটা কী হলো, এটা তো ঠিক হচ্ছে না। আমাকে সেই সংশ্লিষ্ট মহল থেকে বলা হলো, আমরা ভেরিফাই করে ব্যাপারটা দেখছি। হ্যাঁ, তারপরে ওরা ফিরে আসলো এবং ওরা এটা স্বীকার করেছে, না, ওদেরকে দিল্লি পুলিশ কোনো হেনস্থা করেনি, ভালো ব্যবহার করেছে, করেনি। এ তো গেল একটা ব্যাপারে ইন্টারফেয়ার করার পরে। যেরকম ঘটনা যদি এরপরে ঘটতে থাকে, তার মানে আমি একটা হুজুগ তুলে দিলাম, বাংলা ভাষায় কথা বলছে বলে আমি যাকে তাকে যা খুশি করলাম, আর যে জেনুইন তাকে নিয়ে আমি উপাসে ছুঁড়ে ফেললাম। এটা তো কোনো না, এটা তো সভ্যতার কোনো একটা মাপকাঠির মধ্যে আসে না। এগুলো
ফলে এই জায়গাগুলোতে আমার মনে হয় প্রশাসনের, রাষ্ট্রযন্ত্রের উচিত আরও বেশি সংবেদনশীল হওয়া। বুঝতে পেরেছি? আমার এটা মনে হয় আরও বেশি সংবেদনশীল হওয়া, সতর্ক হওয়া। একটা জিনিস জিজ্ঞেস করছি যে বাংলা এবং বাঙালি এই কনসেপ্টটা আমাদের কিন্তু একেবারে মানে এই কনসেপ্টটা নিয়েও আমাদের মধ্যে একটা ঝামেলা আছে, যে আমরা যেমন মানে খুব শিশু পাঠ্য নিবন্ধে পড়ে থাকি না, আমাদের শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা, কিন্তু আদৌ কি তাই? না না, দুর্গা পুজো পুজো, সেটা আমাদের উৎসব না, এটা উৎসব বাংলার, কিন্তু বাঙালি শ্রেষ্ঠ পুজো কিভাবে হবে? বাংলায় কি এখন বাঙালি আছে? হ্যাঁ, সেটা ওটা প্রশ্ন। তাই বাংলাটা কজন পড়তে পারে? আধুনিক নব্য প্রজন্ম যেটা আছে, সেই প্রজন্মের কজন বাংলাটাকে খুব ভালোভাবে এই যে জাতপাতের যে হিসাবটা, হিন্দু মুসলমান, তার মধ্যে যে বাংলা বাঙালি, এই যে বিষয়টা এখানে কি একটু গুলিয়ে যাচ্ছে এই এসআইআর বা এনআরসি বা এই যে অনুপ্রবেশ নিয়ে? এটা কি মনে হচ্ছে কিছু মানে আজকের যা পরিস্থিতি, যে পরিস্থিতিতে এই এসআইআর বা এই সমস্ত নিয়ে এতটা জলঘোলা চলছে, কিছু তো রাজনৈতিক মদত আছে, সে যে রাজনৈতিক দলই হোক না কেন, প্রত্যেকেই চাইছে তাদের মতন করে বিষয়টা, কেউ এটা করছে, কেউ এটাকে রাজনৈতিক ইস্যু করছে, তাই তো? হ্যাঁ, কিন্তু যে জাতেরই হই না কেন, সে তো বাংলাতেই কথা বলে। কিন্তু প্রধানমন্ত্রী আবার ক্ষুদিরামের নামও বলছে মন কি বাতে, বিষয়গুলো কিন্তু এরকম। আবার আমাদের ইদানিং রাজ্যপালও হলেন বাঙালি, মানে একেবারে বাংলাও বাঙালি পিছিয়ে যাচ্ছে, এই হচ্ছে মানে বিষয়টা একটু কেমন রাজনৈতিক ঘোলাটাইল সিচুয়েশন। হ্যাঁ, কেমন একটা সিচুয়েশন আমাদের এই যে ঘোলাটে করে দেওয়া হয়েছে, মানে কোনোটার থেকে কোনোটাকে নিয়ে আমরা কোনো উপসংহার হবে। এই যে নতুন রাজ্যপাল হলেন বিজেপির এক সময়ের রাজ্য সভাপতি ছিলেন বাঙালি, তো হ্যাঁ, ইয়ে থেকে হ্যাঁ যাওয়ার পরে উনি আসছেন। হ্যাঁ, সেটাই বলছি যে বাঙালি হিসেবে আমরা কতটা নিজেরা বাঙালি। আমার কাছে জাতপাতের কাছে, মানে এটা আমার ব্যক্তিগত মত, আমি জাতপাতকে খুব একটা বিশেষ মান্যতা দিই না। মানুষ আমার কাছে অনেক আগে, তারপরে সবকিছু। তো সেই জাতপাতের কথাই বলি আর যাই বলি না কেন, ওই যে আমার হাত কেটে গেলে আমারও লাল রক্ত, তারও লাল রক্ত, সববারই লাল রক্ত হবে। বাংলাদেশে যারা বাঙালি রয়েছে, আমরা পশ্চিমবঙ্গের যারা বাঙালি আছি, সবাই তো বাঙালি। কিন্তু যদি আমার ব্যক্তিগত পারিবারিক সূত্র বলি, আমার ঠাকুরদাদা বাংলাদেশ থেকে কুচবিহার এসেছিলেন, সেই সময় অবিভক্ত ভারত, সেই সময় উনি এসেছিলেন, আমার বাবা খুব ছোটবেলায় চলে এসেছে, কিন্তু আজও আমি বাঙাল। এই যে ভেদাভেদগুলো রয়েছে না, সেই ভেদাভেদটা তৈরি করেছে কে? পরিস্থিতির চাপে, পরিস্থিতি অনুযায়ী মানুষের সঙ্গে। এই যে আজকের ক্ষেত্রে যে অনুপ্রবেশ ইস্যুটাকে এবং বাঙালি ইস্যুটাকে এত সামনে নিয়ে আসা, যেটা কি প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা কিছু খারাপ হওয়ার জন্য কিরকম হচ্ছে, সেখানেও নিপীড়নের কিন্তু কথা শোনা যাচ্ছে। যেটা গত বছর থেকে যেটা শুরু হয়েছে 2024 থেকে বাংলাদেশ নতুন করে, বাংলাদেশে নতুন স্বাধীনতা, হঠাৎ করে সব স্বাধীনতার সূর্য দেখতে শুরু করল মেধাবীরা, তথাকথিত মেধাবীরা। তারপর থেকে বাংলাদেশ যে জায়গায় গিয়েছে, তা একটা তো সংকট বাংলাদেশে আমাদের সামনে ফুটে উঠেছে, সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের যে নিপীড়ন নির্যাতনের পিকচার আমাদের সামনে বারবার আসছে। এবং দেখা গেল এই সময় বেশ কিছু মানুষ সীমান্তে কাঁটাতারের পাশে এসেও আরতি জানাচ্ছে তাদেরকে প্রবেশ করার। এই চিত্র ফুটে দেখিয়েছেন আপনারা, মিডিয়া দেখিয়েছে এগুলো সব জিনিস, এবং সেটা কুচবিহার সীমান্তেই হয়েছে। হ্যাঁ, তা বর্তমানে তার রেস ধরে যে ঘটনা চলছে না তা তো না, এর মধ্যে ঘটনা ঘটেছে। তা এখন এই যে একটা ঢক্কানি নাদ, অনুপ্রবেশ, বিদেশি অমুক তমুক এগুলো চলছে, একটা রাজনৈতিক দল বিশ্বাস করে যে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায় যারা আমাদের এখানে সংখ্যাগুরু, তারা অনুপ্রবেশকারী না, তারা শরণার্থী, এটা তারা বিশ্বাস করে এবং তারা বলেও। কিন্তু তারাও কি বাদ যাচ্ছে?
এই এসআইআর নিয়ে যেটা শুরু হয়েছে তার থেকে কি এরাও বাদ যাচ্ছে না, প্রশ্নটা কিন্তু এই যে- রোহিঙ্গা নিয়ে যখন সুপ্রিম কোর্টকে প্রশ্ন করতে হয়, আপনারা বলুন আপনারা কি দৃষ্টিতে দেখছেন। সমস্ত বিষয়টা নিয়ে এটা খুব ঠান্ডা মাথায় নীতি নির্ধারণের বিষয় ছিল, সেটা না করে আমরা যা দেখতে পাচ্ছি প্রতিদিন সেটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গের মুখ দিয়ে আমরা এগুলো কথা শুনছি। মানুষ তো বিভ্রান্ত হচ্ছে। রাজনৈতিক দল যার প্রভাব প্রতিপত্তি বেশি, এখন কেউ স্বীকার করুক বা না করুক, মিডিয়া কর্পোরেটের দ্বারা পরিচালিত, পুঁজিবাদ মিডিয়াকে গ্রাস করেছে। যার হাতে এই ধরনের যে রাজনৈতিক শক্তির আছে, এই ধরনের অর্থের যোগান বেশি, তারা সেইভাবে মিডিয়াকে ইয়ে করছে। একটা ঘটনা ঘটছে, সেই দলের নেতা যাচ্ছে, পেছনে সমস্ত মিডিয়ার বুমগুলো যাচ্ছে, বুমগুলো সব ধরা হচ্ছে, সে বলছে এটা এক একভাবে। মানুষের কাছে প্রকৃত তথ্যটা আসছে কোথায়? একটা মানুষকে তো একটা মানে বিভ্রান্ত করে দেওয়া হলো টোটাল। পেছনে রাজনীতি নেই, এটা তো আসছে কথা যে পেছনে নিশ্চয়ই রাজনীতি আছে, ভোটের অঙ্ক আছে। ভোটের অঙ্ক আছে বলেই এই ধরনের খেলা শুরু হয়েছে এবং প্রচারণাতেও বেশি নিয়ে আসা হচ্ছে। স্বাভাবিক। মানুষ যাতে ভয় ভীতিতে তাহলে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। নিশ্চিত। আমার বাড়িতে যিনি কাজ করেন সেই দিদি এখানকারই মানুষ, হ্যাঁ, কিন্তু অতীতে কোনো একটা সময় তারা রংপুর থেকে এখানে এসেছিলেন, অবিভক্ত ভারত, তাদের পূর্বপুরুষেরা চলে এসেছেন। সে তার কাছেও কিন্তু একটা ভয়ের ব্যাপার। আজকে পাট্টা আছে, তাও সে ভয় পাচ্ছে। অবিভক্ত বাংলা এবং আজকের ভঙ্গভঙ্গ, এই দুটোর ক্ষেত্র কিন্তু এক নয়। না, দুটোই তো আলাদা, একদম দুটো পরিবেশ এবং পরিস্থিতি আলাদা। পরিস্থিতিটাই তো অন্যরকম হয়ে যাচ্ছে। এখন সেও ভয় পাচ্ছে এই এনআরসি যদি হয়ে যায়, তখন আমাকে যদি একটা জিনিস, ভারতের যে স্বাধীনতা, ভারতের স্বাধীনতার বিষয়টা কিন্তু একটা অশুভ বুনিয়াদের উপর, দ্বিজাতি তত্ত্বের উপর। এই যে তত্ত্ব, এই তত্ত্বটাই শ্যামাপ্রসাদ মুখার্জি বা আমরা যেভাবে ভাবছিলেন, সেটারই কি এফেক্ট এখন সেভাবে হচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে তখনকার প্রেক্ষাপট পরিস্থিতি যেটা ছিল, আজকের দিনের প্রেক্ষাপট পরিস্থিতি সেটা তো অনেক রকম ইয়ে আছে। আজকে যদি আমি বলি কথার কথা, এগুলো তো আলোচনার টেবিলে অনেক কথাই উঠে আসে। আমি ছিটমহল চর্চা করতে গিয়ে দেখেছি, গবেষণা করতে গিয়ে দেখেছি, ছিটমহলগুলো কুচবিহারের প্রতিবেশী কোন জেলায়? দিনহাট, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়। মেখলিগঞ্জের গুলো তো সবই ওই মেখলিগঞ্জগুলো লালমনিরহাটের মধ্যে। একটা তো এটাও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, যদি বাংলাদেশের এই ডামারোল, বাংলাদেশ থেকে বহু মানুষ শেল্টার নিয়েছে, এই পাশে চলে এসছে, ফলে আমাদের তো ল্যান্ডের একটা স্ক্যারসিটি আছেই। ছিটমহল বিনিময়েও আমাদের লস হয়েছে, 10,000 একর জমি, ভীষণ লস হয়েছে, 10,000 একর জমি লস হয়েছে আমাদের। একটা প্রস্তাব ঘুরে বেড়াচ্ছে যে একটা ম্যাপের মধ্যে একটা লাল দাগ, হিলি টু মহেন্দ্রগঞ্জ, হিলি টু মহেন্দ্রগঞ্জ, মেঘালয় বর্ডার। মানে আমাদের বালুরঘাটের দক্ষিণ দিনাজপুরের হিলি বর্ডার থেকে একটা স্ট্রেট লাইন মহেন্দ্রগঞ্জ মেঘালয় পর্যন্ত টেনে এর উপরটা যদি আমাদের নিতে পারি, আমরা যদি আমাদের হয়ে যায়, তাহলে আমাদের এই এত যে লোকজন ঢুকেছে আমরা তার সমস্যার সমাধান করতে পারি। তাহলে তো সত্যি কথা ছিটমহলটা আর ব্যাপার থাকে না, ছিটমহলটাদের ভিতরেই থাকে। এই ধরনের বহু রকম কথা মতামত সোশ্যাল মিডিয়ায় এখন একদম ঘুরে বেড়াচ্ছে। এমনি মিডিয়াতেও ঘুরে বেড়াচ্ছে অনেক সময় যে আমরা অমুক জায়গা দখল করব। ওই স্বাধীনতা কি হয়েছিল, স্বাধীনতার পরে এখন যে বহু রকম গল্প, এখন যে যার মতো করে এই গল্প ইয়ে করছে, গল্পের ইয়ে আসছে। সকল কি পরিস্থিতি ছিল, তারপরে কি পরিস্থিতি হলো, এগুলো তো মানে স্বাধীনতা, দেশভাগ অত সহজ বোঝা, অত সহজ বিষয় না, এটা সবার কাজ না। এটা নিয়ে যদি কারো ইয়ে পড়তে হয়, তার বহু সময় বহু বছর যাবে ওর ভেতরে ঢুকতে গেলে।
ফলে আমরা হুট করে একটা কথা যখন মনে হচ্ছে আমরা বলে দিই, আর হাওয়া গরম, তাহলে হাওয়া গরম হচ্ছে সব। তাহলে একটা হাওয়া গরম পরিবেশ কে উত্তপ্ত করা এবং ভয়ের একটা পরিবেশ তৈরি, কিন্তু ভয় দেখিয়ে কি কোনো কাম হবে? হবে না। 75 বছরেও তো আমরা পদার্পণ করেছি। ভারতের স্বাধীনতা তো সেই 47 সালে হয়েছিল। আমরা তো বহুদিন পেরিয়ে এসেছি তার থেকে। তো তাতে আমাদের কে কি করতে পেরেছে? আমরা যেমন ছিলাম তেমনই আছি। এই যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশ, বাংলাদেশ থেকে যারা এদিকে এসছে, একটা সময় তো বাংলাদেশ থেকে এখানে আসা বা এখান থেকে মানে পশ্চিমবঙ্গ, বঙ্গটাই একটা বড় ছিল। পরে সেটা ভেঙে না হয় পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ, একটা ভাগাভাগি। যখন এই ভাগাভাগির সময়টা এলো, সেই সময়টায় তো একটা ভীষণই একটা অস্থির পরিবেশ। যারা ওই সময়ের সাম্প্রদায়িকতার সম্মুখীন হয়েছিল, সেই সম্মুখীন মানুষগুলোর কাছে কিন্তু সেই উভয় পক্ষই, দুটি সাম্প্রদায়িক শ্রেণী কিন্তু পরস্পরকে কখনই ভালোবাসছে না, ভালোবাসার চোখে দেখেনি। এটা একটা স্লোগান হতে পারে, হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, কিন্তু লর্ড ক্লাইভ যে করে গেছিল দ্বিজাতি তত্ত্বের বনিয়া, এটা তো অনেক আগের, সে বহু 1905 সালে, 1905 বঙ্গভঙ্গ হলো। বঙ্গভঙ্গ, কিন্তু সেই যে বীজটা ছিল, সেই বীজটা তার মাঝখানে তার মধ্যেও বহু রকম উত্থান পতন, অনেক মানুষ এসছে, উদার মনস্ক বহু মানুষ এসছে, সব আছে, কিন্তু বিষয়গুলোকে যতটা সম্ভব ফায়দা লোটার জন্য ব্যবহার করা হয়েছে। সমাধানের কোনো সূত্র বেরোচ্ছে, এগুলো হচ্ছে ফায়দা লোটার জন্য। যে সমাধানের সূত্র বেরোচ্ছে না বলছে, যে মানে একটা কথা উঠে আসলো, তাহলে এই যে এত সমস্যাকে সামনে আনা হচ্ছে। আমি জানি না, আমি এই মুহূর্তে এসআইআর নিয়ে অনেক রকম মত আছে অপোজিশনের। অপোজিশন দিল্লিতে পার্লামেন্টে তীব্র করেছে, তার পার্লামেন্টের বাইরেও বিক্ষোভ করেছে, এখানেও মিছিল মিটিং অনেক কিছু হচ্ছে। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এক পক্ষ এসআইআর এর বিরুদ্ধে, আরেক পক্ষ এসআইআর এর পক্ষে কথা বলছে। এটা হয়েই থাকে রাজনীতির মধ্যে, এগুলো অবাক হওয়ার কিছু নেই। আমি কথার কথা ধরে নিলাম কুচবিহারে 22 লক্ষ ভোটার, আমি কথার কথা জাস্ট এটা একটা সংখ্যা, এই সুনির্দিষ্টভাবে না, আমি এটা বলছি আর কি। এই সংখ্যার মধ্যে দেখা গেল এসআইআর এর পরে 20,80,000 লোকের নাম তালিকাভুক্ত হলো, ফর্ম ফিল আপ করলো, বাকি থাকলো কত? 1,20,000। 1,20,000-এর মধ্যে দেখা গেল 45,000 লক্ষ লোক, না 45,000 লোক বা ভোটার, তার মৃত ভোটার হিসেবে তারা বাদ গেল। বাকি কিছু লোকের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হলো। প্রশ্ন হলো যে যাদের নাম টিকে গেল, তাদের কি আর এই সমস্ত আলোচনায় তখন কোনো আগ্রহ থাকবে? বাঁচলাম বলে না, আরে বাঁচবে তো যারা জেনুইন লোক, তারা সবাই বাঁচবে, অত সহজ না। এখানে এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উপর আস্থা রাখতে হবে, দেখছে সবকিছু। বিহারে বলে দিয়েছে ইলেকশন কমিশনকে, আপনারা যদি এসআইআর মানে এটা যারা যে আপনি ব্যাপক হারে আপনি এখন পাইকারি হারে কাটবেন, নাম কাটবেন, আমরা কিন্তু বসে থাকবো না। শেষ পর্যন্ত আধার এবং এপিককে গুরুত্ব দিতে হচ্ছে বলেছে সুপ্রিম কোর্ট। ফলে ভোটারের নামই থাকছিল না। ফলে ভারতবর্ষের সর্বোচ্চ বিচার ব্যবস্থার উপর তো মানুষের আস্থা রাখতে হবে। হ্যাঁ, বাকি যেটুক যা দেখছেন, যা হচ্ছে কোর্টের উপর আস্থা, নির্ধারণ হচ্ছে বটে। কোর্টে যদি রাষ্ট্রযন্ত্র যদি নিজেরা এই জায়গাগুলো প্রায় বিকল হয় করে, মানে সমস্যাগুলোর মধ্যে জটিলতা না আনতো, তাহলে তো মানুষ সর্বোচ্চ আদালত পর্যন্ত তাকাতে হতো না মানুষের। ফলে এই জায়গাটায় কিন্তু একটা সংকট কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, সংকট তো বটেই। ইলেকশন কমিশনের মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভূমিকাকে আমরা কমিয়ে দিয়েছি। কোথায় কমিয়ে দিয়েছি? আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পোস্টের মনোনয়নের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাখা হতো, এখন সেই জায়গায় তাকে সরিয়ে দিয়ে
কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক একজন ব্যক্তিত্ব। প্রতিনিধি থাকবে, আইনমন্ত্রীকে বা কাউকে রাখা হচ্ছে। এইভাবে তো একটা সিস্টেমকে তো আঘাত আনা যায় না। পদ্ধতিগত বেশ কিছু পরিবর্তন করা হয়েছে তো, ফলে মানুষের তারপরে রাজনীতিকরণ, গোটা ব্যাপারটাকে রাজনীতি মানুষের এতে হচ্ছে কিছু না, বিশ্বাসযোগ্যতার ঘাটতি দেখা যাচ্ছে। মানুষ সন্দেহের চোখে দেখতে শুরু করেছে। একটা কথা, একবার শেষ দিকে আমরা চলে এসেছি, একটা কথা, নাগরিক কার্ড প্রয়োজন ছিল আমাদের। তা আমরা এতদিন অনেকেই হয়তো জানতো যে আধার বা ভোটার, কিন্তু আধারের পেছনেও লেখা আছে এবং ইস্যু করা হচ্ছে যে এটা আমাদের মানে এটাই নাগরিকত্বের নয়। তাহলে আমার নাগরিকত্বের কি বিষয়টা, জন্মসূত্রেই বা কেমন? না, এখন ওই যে বললাম কথাটা, আমি তখন দেখলাম ছিটমহলের লোকদের নাগরিকত্ব দেওয়া হলো ক্যাম্প করে। হ্যাঁ হ্যাঁ, দেওয়া হলো, রেজিস্ট্রার জেনারেল থেকে আসলো সবগুলো, মানে ওরা আমাদের থেকে জেনুইন অনেক বেশি। হ্যাঁ, অনেক জেনুইন, অনেক বেশি জেনুইন। কিন্তু তা আমাদের তো সাধারণভাবে ধারণা ছিল ভোটার কার্ড মানে এপিক কার্ডটাই হচ্ছে আমার নাগরিকত্ব, ভূমিপুত্র, আমার নাগরিকত্ব। এছাড়াও আমরা ভূমিপুত্র। তারপরে বলুন আধার কার্ড এমন ভাবে দেওয়া হলো যে আধার ছাড়া কিছু হবে না। আমার আধার ছাড়া আমি ট্রেনের টিকিট কাটতে পারবো না। কোভিডের ভ্যাকসিন আমাকে আধার কার্ড দিয়ে নিতে হবে। তারপরে তাহলে এই আধার কার্ডকে দিয়ে এই হাইপটা তোলা হলো। মানে আধারে আলো আর দেখা যাচ্ছে না, আধারে আলো দেখাতে গিয়ে এখন তো আধার কার্ড পুরোটা অন্ধকার করে দেওয়া হচ্ছে। এখন বলা হচ্ছে এখন নতুন সিটিজেন কার্ড। অ্যাকচুয়াল বহু সমস্যা দেশে আছে, তো দেশে অনেক সমস্যা আছে, মূল্যবৃদ্ধির অনেক সমস্যা আছে, তার থেকে মনটাকে সরিয়ে দাও আর কি। ফলে তার থেকে কি করে দৃষ্টিটাকে সরানো যায় সেটা খুব অঙ্ক কষে পড়াশোনা করেই বোধহয় সবাই এই অনুশীলনে নেমেছে। সকলেই আছে, অনেকেই আছে, অনুশীলনে নেমেছে আর কি। রাজ্য কেন্দ্রও থাকবে, অনুশীলনে নেমেছে। আমি কে আছে না আছে আমি বলতে চাই না। সোশ্যাল সায়েন্স এখন সমাজ বিজ্ঞানের মূল পরিকাঠামোর উপর দাঁড়িয়ে রয়েছে সমস্ত বিষয়। আমরা একটা ইস্যুকে নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম। আজকের ক্ষেত্রেও দুজন বিশিষ্ট জন আজকে আপনাদের সামনে আলোচনা করলো। আজকে একটা এলোমেলো সময়, মানে অস্থির অসংলগ্ন সময়ে আমরা সবাই অতিবাহিত করছি। একটু ভীত সন্ত্রস্ত মানুষ, নাগরিকরা আমার দেশের। এটা এলজ্জা আমার, এলজ্জা তোমার। তাই আমরা এই আলোচনাটাকে নিয়ে আরও গভীরে যেতে চাই, আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই বিষয়টা কি। এবং আমাদের এই বেশ কিছুদিনের মধ্যেই স্বাধীনতার পতাকা উঠবে, স্বাধীনতা দিবস পালন করব আমরা। এরকম একটা সময় যখন আমাদের মানে নাগরিকত্ব ইস্যু নিয়ে এত ভাবনার মধ্যে থাকতে হয়, এর থেকে লজ্জার কিন্তু আর কিছু নেই। মানে কি হবে বিষয়গুলোকে নিয়ে আমরাও চিন্তিত। আজকের মতো উত্তরের বাতাসে আমরা আজকের আলোচনা শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।